জীবনে যদি বেঁচে থাকি, যদি আল্লাহ হায়াত রেখে থাকে, ফারুকী অস্ট্রেলিয়া সিডনি শুনেছি সেখানে বাসা করেছে, পৃথিবীর যেইখানে লুকিয়ে থাকুক না কেন ওকে ধরে আনা হবে, ওকে জিজ্ঞেস করা হবে, ওর সাথে আলোচনা হবে, কথা হবে, ওর সাথে অনেক হিসেব নিকেশ বাকি রয়ে গেছে। ফারুকী যদি এই ভিডিওটা দেখে ও যেন আতঙ্কিত হয়, ও যেন ভাবে এটা আতঙ্কের, কারণ যেটা বলেছি সেটা মিন করেছি। পৃথিবীর যত বড় গুহাতে সে লুকাক, একে ধরে আনা হবে। ও কখনো কোনো কালে ছাত্রলীগ ছিল না, ও বরাবরই ছিল একটা ছাত্র শিবির নাহলে হিজবুত তাহরির। ওই নাখালপাড়ার তার যে বস্তি সার্কেল ছিল, ওই বস্তি সার্কেলের ইত্রামি ফাত্রামি গাঞ্জা খাওয়া, আজিজ মার্কেটে গিয়ে গাঞ্জা ধরানো, ওই তার একটা গ্রুপ। ওই গ্রুপটাকে নিয়েই সে এই দেশের সমস্ত কিছু ইত্রামি ফাত্রামি করেছে। এবং আমরা যাকে মনে করতাম যে ফারুকী আমাদের হাতেই আছে, আসলে ফারুকী আমাদেরকে হাতে রেখেছে। এই যে ডায়লগটা দিলাম বা এই কথাটা বললাম, এটা আমার কথা না। এই মুহূর্তে আমি আছি ডালাসে, টেক্সাস অঙ্গরাজ্যের একটা সিটি। গত 2 দিনে আমার দুটো মানুষের সাথে কথা বলতে গিয়ে আমার অনেক কিছু অভিজ্ঞতা হলো। আমার সমস্ত কিছু ছাপিয়ে তারও আগের একটা এপিসোড মনে পড়ে যাচ্ছে। যখন ব্লগারদেরকে হত্যা করা হচ্ছিল, সে তখন বলেছিল এইসব ছাইপাশ না লেখে ঢেঁড়স চাষে মনোযোগ দেওয়ার জন্য ব্লগারদেরকে, অর্থাৎ এসব ব্লগিং টগিং না করে উৎপাদনশীল কাজ করো আর কি, ব্লগিং এ কোনো কাজ হবে না। সেই সময় ব্লগাররা তাকে চিনেছিল এবং ব্লগাররা তাকে ভয়াবহভাবে, তখন সচলায়তন ব্লগ করতাম, আমার হচ্ছে মনে আছে, সচলায়তনের ব্লগাররা তাকে প্রবলভাবে ধরেছিল, আমার ব্লগ বিভিন্ন জায়গাতে ধরেছিল, তখনও তাকে চিনতে পারি নাই। আমি একজনের পাল্লায় পড়েছিলাম যাকে আমি খুব পছন্দ করতাম, ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক হচ্ছে মানে ফারুকীর পুলিশটাও মনে হয় এই লোকের কাছে পায়েসের মতো লাগে। ইশতিয়াককে আমি এমন পছন্দ করতাম। এই ইশতিয়াকের পাল্লায় পড়ে আমার সাথে তখন ফারুকীর পরিচয় হয়েছে। আমি তাকে ফারুক বলি, তার কাছে শুনে ফারুকীকে আমার কাছে মনে হয়েছে কি না কি এক লোক সিনেমা বানায়। ও যে এত বড় বেঈমান, এত বড় একটা ভয়ঙ্কর ক্যারেক্টার কোনোদিন বুঝতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে আমার বুঝতে পারা দূরের কথা, কেউই তাকে চিনতে পারেনি, কেউই তাকে কখনো। ওই তার ক্যাপ, ছাগলে দাড়ি, এটার ভেতরে যে একটা শিবির লুকিয়ে আছে আমরা কেউ কখনো বুঝতেও পারেনি, জানতেও পারেনি। ফিরে যাই আমাদের কিংবদন্তি অভিনেত্রী অরুণা বিশ্বাসের চোখের জলে। তার এই চোখের জলটা দেখে আমার এতগুলো স্মৃতি রোমন্থন করলাম, এতগুলো কথা বললাম। আসলেই আমরা অনেককে চিনতে পারিনি। মাঝে মধ্যে মনে হয় যেগুলো ভালোই হয়েছে, লাইফের শিক্ষা, কিন্তু আবার তারপরে মনে হয় লাইফে আর কত শিক্ষা সফর করব। মোটামুটি 75 সালের পরেও তো আমাদের শিক্ষা সফর শেষ হয়নি, আমাদের তো শিক্ষা সফর শেষ হচ্ছে না। জানি না ভবিষ্যতে এই শিক্ষা সফরের সমাপ্তি হবে কিনা। বাংলাদেশের একেবারে কিংবদন্তি অভিনেত্রী, লেজেন্ডারি অভিনেত্রী অরুণা বিশ্বাস, তার একটা ভিডিও ক্লিপস আমার ফেসবুকে এলো। সেখানে দেখতে পেলাম যে অরুণাদি কাঁদছেন। এটি কার সাথে টক শো জানো, ইসমাইল ভাইয়ের সাথে বা সামথিং, যাই হোক, সোজা কথা উনাকে আমি কাঁদতে দেখেছি। অরুণাদির সাথে দীর্ঘ একটা সময়ের পরিচয়ের সুবাদে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। ওনার সাথে আমার পরিচয়ের পর থেকে উনি আমাকে সবসময় একটা কথা বলতেন যে নিঝুম, তোমরা তো আসলে মানুষ চিনলা না, এই ফারুকী তোমাদের অনেক বড় ক্ষতি করবে। আমি দিদির কথা শুনতাম, ওনার কথা আমি সবসময় মনোযোগ দিয়ে শুনি, কিন্তু উনি যেই পয়েন্টগুলো বারবার বলতেন যে বাংলা চলচ্চিত্র, বাংলা মুভি, নাটক, এগুলোকে যে একেবারে দূষিত করে ফেলেছে একটা লোক। উনি পৃথিবীর এত মানুষ, কাউকে নিয়ে
কিন্তু কোনো আলোচনা করতেন না মিডিয়ার। তিনি বারবার ঘুরে ফিরে এই ফারুকীর কথা আমাকে বলতেন এবং বলতেন যে তোমরা তোমাদের হাই কমান্ডে এটা জানাও, এই লোকটাকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন তাকে বিভিন্ন জায়গাতে এত বেল দিচ্ছে, কাছে টেনে নিচ্ছে, তোমরা ওকে এখনো চেনো নাই, ওকে আমি চিনতে পেরেছি, আমি চিনতে পেরেছি, আমি চিনতে পেরেছি। অরুণাদি বারবার বলতেন এই কথা, বারবার। তো অরুণাদির ওই ভিডিও ক্লিপসটা দেখে এবং ফারুকীর প্রসঙ্গ দেখে আমি আসলে একটু লজ্জাই পেলাম যে অরুণাদিকে আমি ঠিক কোন মুখে ওনার সাথে ফোনে কথা বলে ফোন করে বলবো যে দিদি আপনার কথাই তো ঠিক, মানে আসলেই তো ওনাকে আর কোন মুখে ওনার সাথে এগুলা বলতে যাব। তখন তো এখন মনে হয় তখন তো ব্যবস্থা নিতে পারতাম। আমার নিজের অন্যায়ের কথা আমি আপনাকে বলি। মেহের আফরোজ শাওন, ওনাকে তো আপনারা চেনেন, নানান গুণে গুণান্বিত। যদিও ওনার ব্যাপারে আমি কদিন আগে যথেষ্ট রাগ হয়েছে, সেইটা আপনি ছাপিয়ে ওনার গুণ নিয়ে বা ওনার উপরে যে টর্চার হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, সেগুলো নিয়ে আমাদের মনে হয় না কারো কোনো ধরনের প্রশ্ন আছে। তো আমি শাওনকে পর্যন্ত ফোন দিয়েছিলাম এই মোস্তফা সরোয়ার ফারুকীর হয়ে। কেন? ডুব চলচ্চিত্রটা সেই সময় উনি একটা ভেটো দিয়ে রেখেছিলেন, এটা রিলিজ করা যাচ্ছিল না। তখন আমি শাওনকে ফোন দিয়েছিলাম, যেহেতু আমার শাওনের সাথে একটু যোগাযোগ ছিল, আমি সেই সূত্রে উনাকে ফোন দিয়েছিলাম এবং বলেছিলাম যে আপা এটা কি সম্ভব কিনা। তখন তিনি বেশ কিছু পয়েন্ট আমাকে বলেছিলেন, আজকে এসে মনে হয় সেগুলো ভ্যালিড পয়েন্ট ছিল। ফারুকীর সাথে একটা দীর্ঘ আলাপ হয়েছে, ফারুকী তো নানান ধরনের, না ভাই এটা বায়োপিক না, হুমায়ুন আহমেদের এটা এই না সেই না। আমি তো জানতাম না যে ফারুকী এরকম ঠিক আমাকে ব্যবহার করেছে, কিংবা আমাদের মতো অসংখ্য মানুষকে ব্যবহার করেছে। সেই সময় আমি ফারুকী চিনতে পারিনি। তো আমি আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে এটা 2017 সালের গল্প হবে। আশরাফুল আলম খোকন ভাই, ওনার সাথে গল্প টল্প করে আপনার গ্লোরিয়া ক্যাফেতে গল্প টল্প করে উনি তখন এখানে নিয়মিত আড্ডা দিতেন কাজের পরে। সো ভাইয়ের সাথে দেখা টাকা করে আমি যখন আসবো তখন এক প্রসঙ্গে খোকন ভাই তখন আমাকে একটা কথা বলেছিলেন। আমি তখন ধরেন খুবই সরকার সমালোচনা করতাম, মাঝখানে বলতাম এই ভুল ধরতাম ওই ভুল ধরতাম। তো খোকন ভাই আমাকে ডেকে বললেন যে নিঝুম ভাই শোনেন, আপনি বাংলাদেশের পলিটিক্সে এখনো অনেক কিছু বোঝেন না, অনেক কিছু আপনার জানা আছে। তো উনি আমাকে চমৎকার একটা ভিউ দিলেন, আমাকে বললেন যে ভাই আপনার তো পুরো গোষ্ঠী জয় বাংলা, আপনি নিজে জয় বাংলা, সমস্ত কিছু। সো গ্রে এরিয়াতে হাঁটাহাঁটি না করে রিয়েল প্রবলেমের দিকে দেখেন। খোকন ভাই ভেরি ইন্টারেস্টিং মানুষ, উনি এরকম তলে তলে কত মানুষকে উনি আওয়ামী লীগের পক্ষে এনেছিলেন, কথা বলিয়েছিলেন। আমরা অনেকেই জানি না, অনেকেই দোষারোপ নানানভাবে ওনাকে দেয়, কিন্তু এগুলো আমি জানি। উনার ভেতরের আজকে উনাকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে, আমিও হয়তো বা প্রশ্নবিদ্ধ করেছিলাম কখনো না কখনো। আজকে এই বেলাতে দাঁড়িয়ে ফ্ল্যাশব্যাকে গেলে বহুত কিছু মনে আসে। যাক, সেই প্রসঙ্গ যাচ্ছি না। তো খোকন ভাইয়ের সাথে আলাপ টালাপ করে খোকন ভাই আমাকে দুম করে বললো যে এই শোনেন, এই যে ফারুকী কিন্তু ছাত্রলীগ করতো এক সময়, আপনি জানেন? উনি কিন্তু আমাদের সাথেই আছে। আমি বললাম না তো ভাই, বলেন কি? এটা আমার কাছে একেবারে নতুন একটা ঘটনা। তা আমি ওইখান থেকে বের হয়ে ইকে ফোন দিলাম, ফারুকী ভাইকে ফোন দিলাম। ফারুকী তখন বললো আপনি যাই না গেছেন, আমার সিক্রেট যাই না গেছেন। আসলে ওইটা ওর সিক্রেট ছিল না, ওইটাও সে প্রতারণা করেছে খোকন ভাইয়ের সাথে। তিনি আমাকে কয়েকটা গল্প বললেন ফারুকীকে নিয়ে। তিনি নাকি একটা নাটক বানিয়েছেন বা কিছু একটা বানিয়েছেন, যেখানে দেখানো হচ্ছে যে রাজাকারের সন্তানদেরকে এমন ভাবে দেখিয়েছেন যে রাজাকারের সন্তানরা তাদের পিতার দায় নিতে চায় না, এই ধরনের একটা ব্যাপার। মানে উনি আমাকে বললেন যে নিঝুম, ও বহুদিন আগের থেকেই এই রাজাকারদেরকে নর্মাল করা, পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ, এই টাইপের একটা ভাইব সবসময় সে তার নাটক সিনেমার মাধ্যমে দিত। এটা মনে হয় স্পার্টাকাসের পরে আরেকটা নাটকের কথা তিনি বলতেছিলেন, যে আরেকটা নাটকের কথা বলেছেন, আমার এই মুহূর্তে আসলে মনে আসছে না। স্পার্টাকাসের একটা পরের পর্ব, আপনারা আমি খুঁজিয়া বেড়াই, যাই না, এরকম কোন একটা নাম আমি ভুলে গেছি। বাট সোজা কথা হচ্ছে তার নাটক সিনেমাগুলোতে সে এই ধরনের ভাইব দিত। 420 কথা ধরেন, এরপরে সে 840 বানিয়েছে। এই একই কথার অনুরণ টেক্সাসে আরেকজন আমাদের বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব, বলবো তাকে সবাই চেনেন, নাম বললেই সবাই চিনবেন। তিনি
তার সাথে আমার কথোপকথন হচ্ছিল। তিনি আমাকে বলছিলেন যে নিঝুম, এই লোকটাকে আমি হারে 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 মজ্জায় চিনি। বেশ কিছু গল্প তিনি করছিলেন। দ্য ধান্দাবাজ দি গ্রেট। তিশা কি বলেছে না বলেছে, কি ডায়লগ দিয়েছে, কি ভয়ঙ্কর 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 সব গল্প আর কি, এখন এগুলো সব কানে আসছে।